সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমরা দেখবো আমাদের দেওয়ানি কার্যবিধির অধীনে যে আদেশগুলো আছে সেগুলো। গত ভিডিওতে আমরা সেকশনগুলো দেখেছি। তো প্রথমেই আমাদেরকে বেসিক কয়েকটা জিনিস জানতে হবে, যেমন দেওয়ানি আদালতের গঠনটা এবং পাশা হচ্ছে একটা দেওয়ানি মামলা কিভাবে চলে। এই দুইটা যদি আপনি না বুঝেন তাহলে আদেশগুলা বোঝাটা আপনার জন্য কিন্তু একটু কঠিন হবে। তো জন্য আমরা ট্রাই করব প্রথমে যে জিনিসটা, সেটা হচ্ছে দেওয়ানি আদালতটা, প্লাস হচ্ছে যে আমাদের একটা দেওয়ানি মামলা কিভাবে চলে। মোটামুটি এই যে 12টা স্টেপ আছে, এটা যদি আপনি একটু বুঝে নিতে পারেন, এটার সাথেই কিন্তু আমরা অর্ডার গুলো একটার সাথে একটা মিলিয়ে পড়লে খুব সহজে আপনি পরীক্ষা অ্যান্সার করতে পারবেন। আর এর পাশাপাশি গতকালকে যে আমরা সিপিসিটা পড়িয়েছিলাম, অনেকেরই সমস্যা হয়েছিল হ্যান্ড নোট নিয়ে। তারপর আমরা সংক্ষেপে 5 মিনিটে সিপিসি থেকে যে সেকশন গুলা পড়বেন আরেকবার স্মরণ করিয়ে দিব। এর বাইরে আপনার যাওয়ার দরকার নাই। আর যতটুকু আপনারা টেনশনে আছেন যে পরীক্ষা কঠিন হবে, তো দেখেন পরীক্ষা কঠিন বা সহজ সেটা নির্ভর করে আপনার পড়াশোনার উপর। আপনি না পড়লে পরীক্ষাটা কঠিন মনে হবে, পড়াশোনা করলে অ্যান্সার গুলো সহজ মনে হবে। তো এবার আশা করা যায় যে সেকশনের চাইতে বেশি প্রবলেমেটিক প্রশ্ন, অর্থাৎ একটা সেকশনের ভিতরে কি আছে তার উপর ভিত্তি করে বিভিন্ন রকম প্রশ্ন হইতে পারে। তো এই জন্য আপনার দায়িত্ব হচ্ছে মূল যে সেকশনগুলো আমরা বলে দিচ্ছি, এইটা যদি আপনি না বুঝেন লাল কালিতে রাখবেন, যে এটাতে কি বলা হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যেটা একটু দেখার চেষ্টা করি যে আমাদের গতকালকে যে ক্লাসটা নিয়েছি সেখান থেকে আরেকবার আপনাদেরকে সংক্ষেপে শুধু বলে দেওয়ার চেষ্টা করি যে কোন সেকশনটা আপনার পড়তেই হবে। এর বাইরে অন্যগুলো আপনার ব্যাপার, আগে এইগুলা পড়ে শেষ করবেন। যদি আপনার সময় থাকে তাহলে সেগুলা পড়বেন, সেটা ভিন্ন জিনিস, কিন্তু এইগুলা ছাড়া যাবে না। এগুলা আপনি বাদ দিয়ে পরীক্ষা হলে আপনার যাওয়ার প্রয়োজন নাই। তো দেখেন, 1 নম্বর হচ্ছে ডেফিনেশনের মধ্যে আমরা যেটা বলেছি যে দেওয়ানি কার্যবিধির ডেফিনেশনের মধ্যে অনেকগুলো ডেফিনেশন আছে, সেখান থেকে আপনারা 3টা ডেফিনেশন পড়বেন। একটা হচ্ছে যে আমাদের ডিক্রি। তো ডিক্রির উপাদানগুলা আমরা বলে দিছি যে মেইন উপাদান হচ্ছে আমাদের 3টা। অ্যাডজুডিকেশন থাকবে সেখানে একটা, সেখানে বিচারকের একটা কি থাকবে, ফর্মাল এক্সপ্রেশন থাকবে, এবং এটা হবে কি ফাইনালি ডিটারমাইন করবে যে বিরোধীয় বিষয়টা সম্পর্কে। আর দুইটা জিনিস, ডিগ্রির উপাদানগুলা 100% না থাকলেও ডিগ্রি হিসাবে গণ্য হবে, ডিম ডিগ্রি। আর দুইটা জিনিস গণ্য হবে না। আরেকটা হচ্ছে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভের ক্ষেত্রে যে জিনিসটা আছে সেটা একটু ভালো করে পড়বেন, যে আসলে লিগ্যাল রিপ্রেজেন্টেটিভ ওই মৃত ব্যক্তির সম্পত্তিটা, তার এস্টেটটা যারা দেখাশোনা করবে সে অন্তর্ভুক্ত হবে। এরপরে আরেকটা হচ্ছে মিনস প্রফিট বা অন্তর্বর্তীকালীন মুনাফা। এই 3টা জিনিস। আর অন্তর্বর্তীকালীন মুনাফার মধ্যে আমরা বলেছি অবৈধভাবে উনি যদি সেখানে কি করেন, কোনো প্রকার উন্নয়ন ঘটিয়ে যে ইনকাম করবেন সেটা মিনস প্রফিটের মধ্যে আসবে না। তাহলে ডেফিনেশন থেকে এই 3টা ডেফিনেশন একদম ভালো করে পড়বেন। এরপরে পেকুনারি জুরিসডিকশন। তো এই পেকুনারি জুরিসডিকশন যখন আপনি পড়বেন, 6 নম্বরে আছে, সাথে সাথে আপনার যাতে এই জিনিসটা মনে থাকে যে কোন আদালতে কোন মামলাটা আপনি করবেন। তাহলে 15 লাখ টাকা পর্যন্ত মামলা আমরা কার কাছে করব? সহকারী জজের কাছে। 15 থেকে 25-এর মধ্যে সিনিয়র সহকারী, আর 25-এর ঊর্ধ্বে হইলে যুগ্ম দায়রা জজ। এখন এই বিচারকদের থেকে যখন আমরা কি করব, আপিল করতে যাব, তো আপিলটা 5 কোটি টাকা পর্যন্ত আপিলগুলো আমাদের জেলা জজের কাছে যাবে। যদি কোনো মামলার ভ্যালুয়েশন 5 কোটি টাকার বেশি থাকে, তখন সেই আপিলটা আমাদেরকে হাইকোর্টের একক বেঞ্চে দায়ের করতে হয়। আবার এমনও দেখা যায় যদি আপনার সেই আপিলটা 5 কোটি টাকার উপরে কিন্তু 6 কোটি টাকারও বেশি, তখন হাইকোর্টে যায় দ্বৈত বেঞ্চে। জাস্ট এতটুকু ডিটেইলে আপনি জানে রাখলে যেভাবেই প্রশ্ন আসুক আপনি কিন্তু অ্যান্সার করতে পারবেন। তাহলে আমরা পেকুনারি জুরিসডিকশন যখন 6 নাম্বার পড়বো, 3টা জিনিস মাথায় রাখবো: 15, 25, 25-এর বেশি। আর আপিলের ক্ষেত্রে আমাদের আসবে 5 কোটি পর্যন্ত জেলা জজ, 5 কোটির উপরে যখন হবে হাইকোর্টের একক বেঞ্চ, আবার 6 কোটির উপরে হয়ে গেলে তখন দ্বৈত বেঞ্চ। এই টোটাল জিনিসটা জেনে রাখবেন, তাহলে পেকুনারি জুরিসডিকশন থেকে যেভাবেই আপনাকে প্রশ্ন দেয় আপনি অ্যান্সার করতেই পারবেন। এরপরে 9 নাম্বার, 10 নাম্বার, 11 নাম্বার, এইটা আপনি বারবার পড়বেন, ব্যাখ্যা সহ পড়বেন, যতবারই বইটা খুলবেন এটা পড়বেন, হেডিংটা সহ পড়বেন। এমনকি আপনার এই কোর্ট আনকোট ইংরেজি শব্দটাও দিয়ে দিতে পারে যে কোর্ট রাইট টু অল সিভিল সুট আনলেস বার্ড আছে কত ধারায়, এরকমও কিন্তু আপনার দিতে পারে। অথবা স্টে অফ সুট আছে কত ধারায়। তো এর যে আরেকটা নাম আছে রেস সাবজুডিস, সেটা একটু পড়বেন।
রেস জুডিকাটার মধ্যে আমরা যে বললাম শেষের যে তিনটা উদাহরণ দেওয়া আছে, কনস্ট্রাকটিভ রেস জুডিকাটা, এবং যদি বিচারক যদি কি থাকেন, নীরব থাকেন, আর একটা হচ্ছে রিপ্রেজেন্টেটিভ টাইপের সুট, ওই তিনটা উদাহরণ অবশ্যই অবশ্যই পড়বেন এই রেস জুডিকাটা থেকে। তাহলে 9, 10, 11 এই তিনটা আপনাকে পড়তেই হবে। এরপরে 13 আর 14-র মধ্যে আমরা সংক্ষেপে বলে দিয়েছি যে একটা কি, প্রথমে 14 নম্বরটার যদি প্রিজাম্পশন আসে, সেল প্রিজাম্পশন আসবে, কোনো সমস্যা নাই, রায়টা ঠিক আছে। আর 13 নম্বরে বলতেছে যে আসলে বিদেশি জাজমেন্ট গুলা কনক্লুসিভ প্রুফ, তবে 6টা ক্ষেত্রে আমরা এটাকে কি করতে পারবো, কনক্লুসিভ প্রুফ না হিসাবে আমরা সেটাকে প্রমাণ করতে পারবো। ওই 6টা ক্ষেত্র একটু আমরা মনে রাখার চেষ্টা করব। এরপরে 15 নম্বরটা আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যে ক্ষমতা সম্পন্ন মানে এখতিয়ার সম্পন্ন আদালতের সর্বনিম্ন স্তরে মামলা দায়ের হয়। আর 16, 17, 18 এই তিনটা অবশ্যই পড়বেন, ডিটেইলে না পড়লেও বুঝে একটু পড়ার চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে একটা মামলা আমরা কোথায় দায়ের করব, দেওয়ানি মামলা। তো এই জন্য বলে যে সাবজেক্ট ম্যাটার যেখানে, মানে বিষয়বস্তু যেই জেলার অধীনে, মামলাটা ওইখানেই করেন। একাধিক জেলায় যদি হয়, যে কোনো এক জায়গায় করেন, কোনো সমস্যা নেই। আর যদি বিষয়বস্তু নিয়ে আনসার্টেনিটি, অনিশ্চয়তা থাকে, ডাউট থাকে যে এখানে হবে না ওখানে হবে, তাহলে যেই কোনো একখানে করেন। তবে একটা নিয়ম হচ্ছে যে এই আনসার্টেনিটি আছে, এটা আগে বিচারক লিপিবদ্ধ করে তারপরে মামলাটা আমলে নিবে। এরপর 19 নাম্বারটাও একটু শুরু পড়ার চেষ্টা করবেন, যে ক্ষতিপূরণ মামলা এবং আমাদের মুভেবল প্রপার্টির মামলা কোথায় করব। তো সেটা দুইটা অপশন, একটা হচ্ছে বিবাদী যেখানে বসবাস করে, অথবা মামলার কারণটা যেই এলাকার মধ্যে উদ্ভব করছে সেখানে আমরা মামলা দায়ের করব। এরপরে 24-এ চলে যাবেন, যে একটা মামলা আমরা কত ধারার অধীনে ট্রান্সফার করতে পারি, অথবা একটা মামলা আমরা কত ধারার অধীনে উইথড্র করতে পারি। তো জেনারেল ট্রান্সফারের ক্ষমতা হচ্ছে 24 ধারার অধীনে। তো এটা হচ্ছে যদি আমরা কি করি, একই জেলার মধ্যে একই জায়গার মধ্যে যদি আপনি এক সহকারী জজ থেকে অন্য সহকারী জজের কাছে ট্রান্সফার করতে চান, তাহলে জেলা জজের কাছে আবেদন করবেন। কিন্তু আপনি যদি এক জেলা থেকে অন্য জেলায় নিয়ে যাইতে চান, তখন আপনাকে হাইকোর্টে আবেদন করতে হবে। জাস্ট কি কথাটুকু মনে রাখবেন। এরপরে 30 নম্বরে চলে যাবেন, যে এই ক্ষেত্রে তিনটা কথা বলা আছে, যে একজন বিচারক কি করতে পারে, বিচারকের মাধ্যমে আপনি ইন্টারোগেটরি করে অপরপক্ষের কাছ থেকে প্রশ্ন জানতে পারেন। বিচারক যে কোনো ব্যক্তিকে কি করতে পারে, কোনো দলিল বা দলিল উপস্থাপন করার জন্য আদেশ দিতে পারে, অথবা যে কোনো একটা ফ্যাক্টকে এফিডেভিটের মাধ্যমে প্রমাণ করার আদেশ দিতে পারে। তাহলে 30 ধারায় তিনটা জিনিস আছে, ওইটা একটু মনে রাখবেন। 30 ধারা যদি আপনি কি না করেন, যদি যে আদেশটা দিল সেটা যদি পালন না করেন, আপনার কিছু শাস্তি হইতে পারে, যার মধ্যে 500 টাকা পর্যন্ত জরিমানার কথাটা স্পেশালি একটু মনে রাখার চেষ্টা করবেন। এরপরে ইন্টারেস্টটার ক্ষেত্রে শুধু এতটুকুই মনে রাখবেন, টাকার মামলায় বিচারক চাইলে কি করতে পারে, টাকার সাথে ইন্টারেস্টও দিতে পারে, কত পার্সেন্ট কোনো কিছু বলা নাই। মামলার খরচের ক্ষেত্রে এখানে বলা আছে যে কষ্টের ক্ষেত্রে বিচারক কি করবেন, যদি প্রতিটা মামলা বা রায়ের মধ্যে যদি উল্লেখ করেন বিনা খরচায় দেওয়া হইলো, তাহলে কেন খরচাটা দেওয়া হচ্ছে না তার কারণটা লিপিবদ্ধ করবেন। আর সব সময় যিনি মামলা জিতবেন উনি খরচটা পাবেন অপর পক্ষের কাছ থেকে। আর যদি কেউ ফলস বা ভেক্সিসিয়াস ক্লেম করে অথবা ডিফেন্স নেয়, তাহলে সর্বোচ্চ তার প্রতি 20,000 টাকা জরিমানা করা যাবে। এই জিনিসটা মনে রাখবেন। আর হচ্ছে কেউ যদি কি করে, ইচ্ছাকৃতভাবে জবাব দাখিলের সময় জবাব দাখিল পর্যন্ত দেরি করে, অথবা জবাব দাখিলের পর আদালতের প্রতিটা প্রসেসকে যদি ডিলে করার চেষ্টা করে, তো সেক্ষেত্রে এখানে দুইটা আমাদের কি আছে, দুই প্রকারের আপনার ক্ষতিপূরণের কথা বলা আছে। একটা হচ্ছে 2,000, একটা হচ্ছে 3,000। তো এই হিসাবটা একটু মনে রাখবেন। এরপরে চলে যাবেন আপনি একদম 46-এ, এই যে প্রিসেপ্ট এই শব্দটা বারবার পড়বেন। প্রিসেপ্ট জিনিসটি কি, হুকুমনামা, যে আপনি একটা সম্পত্তি অন্য আদালতের এখতিয়ারে অ্যাটাচ করার জন্য ডিক্রি প্রদানকারী আদালতের কাছ থেকে যে আদেশটা নিয়ে যান, এটাকে আইনের ভাষায় বলে যে প্রিসেপ্ট। আর এটা কার্যকর থাকে 2 মাস পর্যন্ত। জাস্ট এতটুকু একটু পড়বেন। আর 48টা অবশ্যই পড়বেন। এখানে ওই যে নিষেধাজ্ঞা ডিক্রি ছাড়া 12 বছরের মধ্যে আমরা আর কি ডিগ্রি জারির আবেদন করতে পারবো। আর পাশাপাশি হচ্ছে প্রতারণা অথবা যদি জবরদস্তিমূলক ভাবে প্রয়োগ করতে না দেয়, তাহলে যে কোনো সময় আমরা ডিগ্রিটা এক্সিকিউশনে যাইতে পারবো। তো এর পাশাপাশি তামাদি আইনের যে আমরা বললাম 181, 182, 183, তিনোটাও একসাথে তামাদিটা দেখে নিবেন। এরপরে 51-তে চলে যাবেন, যে ডিগ্রির এক্সিকিউশনটা 5 ভাবে যে করা যাচ্ছে, সেইটা একটু পড়ার মুখস্থ করার চেষ্টা করবেন, যে কোন কোন 5 ভাবে একটা ডিগ্রি এক্সিকিউশন হইতে পারে।
এরপরে যদি আপনি 56টা একটু দেখার চেষ্টা করবেন, যে টাকার মামলায় কোনো মহিলাকে গ্রেফতার করা যাবে না। এটা বারবারই আসে, কেন আসে আমরাও জানি না। সহজ একটা জিনিস, যে টাকার মামলায় কি করা যাবে না, কোনো মহিলাকে, তবে সর্ব অবস্থায় কিন্তু না, শুধুমাত্র মানি স্যুটের ক্ষেত্রে টাকার মামলায়। আর যদি আমরা দেখি যে 58-তে আমাদের একটা সময়সীমার কথা বলা আছে, যে 50 টাকা পর্যন্ত যদি হয় টাকার মামলায়, সেক্ষেত্রে 6 সপ্তাহ, আর 50 টাকার বেশি হইলে 6 মাস, এতদিন পর্যন্ত ব্যক্তিকে দেওয়ানি কারাগারে রাখা যায়। একটা হচ্ছে 6 সপ্তাহ, একটা হচ্ছে 6 মাস। এই জিনিসটা একটু মনে রাখবেন। আর 60 নম্বরে শুধু হেডিংটা মনে রাখেন, ভিতরে অনেক প্রকার জিনিসপাতি দেওয়া আছে, যে কোন কোন জিনিসগুলা ডিক্রি জারিতে অ্যাটাচ করা যায় আর কোন কোন জিনিসগুলা যায় না। যদি এর পূর্বে আপনি পড়ে থাকেন তাহলে রিভিশন দিবেন, আর যদি এখন শেষ সময়ে আসেন তাহলে ভিতরের গুলা আপনার পড়ার দরকার নাই, শুধু হেডিংটা মনে রাখবেন। এরপরে 65টা একটু মনে রাখবেন, যে ডিক্রি জারিতে যিনি সম্পত্তি ক্রয় করবেন তার সম্পত্তির উপর টাইটেলটা কবে থেকে কার্যকর হবে। তো বলতেছে যে যেদিন উনি ডিক্রিতে সম্পত্তিটা ক্রয় করলেন সেদিন থেকেই। নর্মাল প্রসেস হচ্ছে একটা ডিক্রি জারি অ্যাবসলিউট হইতে 30 দিন সময় লাগে। অর্থাৎ এই 30 দিনের মধ্যে কেউ আপিল করতে পারে, নানা প্রকার আবেদন করতে পারে, সেট সাইডে দরখাস্ত দিতে পারে। কিন্তু 65 বলতেছে যে যেই দিন উনি ক্রয় করছেন ওই দিনই তার উপর 100% মালিকানা আরোপিত হয়েছে বলে আইন ধরে নিবে। এরপরে চলে যাবেন 73-এ, আমরা যেটা বললাম রেটেবল ডিস্ট্রিবিউশন, যদি একাধিক ব্যক্তি পাওনাদার থাকে, ডিক্রি টাকা যদি কম হয় তাহলে আনুপাতিক হারে সবার মাঝে বন্টন হবে। 74-এর মধ্যে কেউ যদি ডিক্রি জারিতে বাধা দেয় তাকে সর্বোচ্চ 30 দিন দেওয়ানি কারাগারে রাখা যাবে। এইটা বারবারই পরীক্ষায় আসে, তাহলে 74টা আপনি একটু পড়বেন, যে 30 দিন দেওয়ানি আদালতে কারাগারে তাকে রাখা যায়। 75-এর মধ্যে কমিশন আছে 75 ধারা, এটা মনে রাখবেন। আর 4টা কারণে কমিশন ইস্যু করা হয়, এই 4টা কারণ বারবার একটু করে মনে রাখবেন, যে কোনো একজন সাক্ষী জবানবন্দি গ্রহণ করার জন্য, একটা সম্পত্তির বাটোয়ারা করার জন্য, অ্যাকাউন্ট রিলেটেড বিষয়গুলো দেখার জন্য। তো এরকম 4টা জিনিস বলা আছে, ওই 4টাকে একদম 100% রূপে আপনি মুখস্থ করে নেবেন। এই রিলেটেড আমরা একটা অর্ডারও পাবো, সেখানে আরো একটা ডিটেইল পাবো। তো এই 4টা কারণ আগে মনে রাখবেন। এরপরে সরকারের ক্ষেত্রে নোটিশ দিতে হয়, এই নোটিশটা 2 মাসের হয়, সম্ভবত গত ভিডিওতে 3 মাসের বলা ছিল, একটু কারেকশন করে নেবেন। যে সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করতে সরকারকে অ্যাটলিস্ট 2 মাসের একটা নোটিশ দিতে হবে, এটা মনে রাখবেন, 2 মাস। তাহলে এটা কারেকশন করে নেন, যদি গতকালকে আপনি 3 মাস পড়ে থাকেন, 2 মাসের নোটিশ। আর যখন আমরা সরকারের বিরুদ্ধে একটা ডিক্রি, যখন আমরা কি করব, ডিক্রিটা এক্সিকিউশনে যাব, এর নিয়মটা আপনি মনে রাখবেন। এটাও আপনার কোড আনকোড আসতে পারে, যে নিচের কোনটি সঠিক নয় সরকারের বিরুদ্ধে যখন আপনি এক্সিকিউশনে যাবেন। নর্মাল পন্থা যেটা, যে বিচারক তার রায়ে উল্লেখ করবে সরকারকে এতদিনের সময় দিবে, আপনি এক্সিকিউশন করেন। যদি ওই সময়ের মধ্যে না করে, আবার আদালত থেকে সরকারকে রিমাইন্ডার দেওয়া হবে। ওই রিমাইন্ডার শেষ হওয়ার 3 মাসের পরে যাই এক্সিকিউশনে যাবে, তাহলে এইখানে হচ্ছে 3 মাস। আর মামলা করার সময় হচ্ছে 2 মাস। এটা একটু মনে রাখবেন। আর এটার সাথে ওই তামাদি আইনের 15 নম্বর অনুচ্ছেদটা মাথায় নিয়ে নেবেন, তাহলে আপনার জন্য আরো ইজি হবে, যে তামাদি আইনের 15-র মধ্যে কি আছে, নোটিশকালীন পিরিয়ডটা আমরা বাদ দিতে পারবো। এরপরে চলে যাবেন আপনি 88 নম্বরে, এই যে ইন্টারপ্লিডার বা স্বার্থবিহীন মামলা আছে, যেটা আমরা বলেছি, যেখানে আপনি চাচ্ছেন প্রকৃত হকদারকে টাকাটা দিয়ে দিতে, জমিটা দিয়ে দিতে, ঋণের টাকাটা দিয়ে দিতে, তাহলে আপনার জন্য হচ্ছে এই মামলা। এই মামলায় আপনি আদালতের কাছ থেকে মামলা করার খরচটা দাবি করতে পারবেন। এটা হচ্ছে কথা ইন্টারপ্লিডার সুট। এরপরে আমাদের আরবিট্রেশনের ক্ষেত্রে এখানে তেমন কিছু বলা নাই, শুধু এতটুকু মনে রাখবেন, আরবিট্রেশন জাজমেন্ট প্রনাউন্স করা পর্যন্ত যেই কোনো সময় এট এনি স্টেজ করা যায়। আপনার এইটা এমসিকিউ আসতে পারে, যে আমরা কতক্ষণ পর্যন্ত আরবিট্রেশন করতে পারবো। এট এনি স্টেজ, যেই কোনো সময় পর্যন্ত আমরা আবেদন করতে পারবো। মিডিয়েশনের ক্ষেত্রে বিস্তারিত নিয়ম কানুন এখানে দেওয়া আছে, তো ওইটার মূল জিনিসটা আমরা গতকালকের ভিডিওতেও দিয়ে দিয়েছি। তাহলে এই যে মিডিয়েশনটার ক্ষেত্রে ওই যে সময়টা দেওয়া আছে, একসাথে লিখে নেবেন, যে 10 দিনের মধ্যে আপনারা ঠিক করবেন কে মিডিয়েটর করবেন, না পারলে পরবর্তী 7 দিনে আদালত ঠিক করবে। যারা মিডিয়েশন করবে এদেরকে 60 দিনের সময় দেওয়া হবে, যদি অতিরিক্ত সময় চায় আরো 30 দিন দেওয়া হবে। আর যখন এই মিডিয়েশনের আপনার সোলে ডিক্রিটা আদালতের কাছে জমা দেওয়া হবে, আদালত পরবর্তী 7 দিনে কি করবে, একটা ডিক্রি দিয়ে দিবে। তাহলে এই যে 10, 60, 60, 30, 7, এটা কয়েকবার লেখেন, দেখবেন যে আপনার চলে আসছে। আর মিডিয়েশন যদি আপনি করেন, এই টাকাটা ফেরত পাবেন, কোর্ট ফিটা ফেরত পাবেন, 60 দিনের মধ্যে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। আর এই মিডিয়েশন বা সোলে ডিক্রি, আপোস ডিক্রি, কনসেন্ট ডিক্রির বিরুদ্ধে কি করা যাবে না, কোনো প্রকার আপিল দায়ের করা যাবে না, এবং রিভিশনও দায়ের করা যাবে না। যদি কোনো ভুল ভ্রান্তি কোনো কিছু থাকে আমরা শুধু রিভিউ দায়ের করতে পারবো। এইটা হচ্ছে আমাদের
মিডিয়েশন আর আপিল পর্যায়েও মিডিয়েশন করা যায়, কোনো সমস্যা নাই। এরপরে চলে যাব আমরা, সেটা হচ্ছে 90 নাম্বার। নর্মালি ভিতর থেকে আসে না, শুধু হেডিংটা আপনাকে জানতে চাইতে পারে যে ফ্রেন্ডলি স্যুট বা স্পেশাল কেস। তাহলে এই দুইটা নাম, একটা হচ্ছে কি স্পেশাল কেস আর একটা হচ্ছে ফ্রেন্ডলি স্যুট। এটা হচ্ছে যে আপনি কোনো চুক্তি কারোর সাথে করলেন, ওই চুক্তিটার মধ্যে আইনগত যাবতীয় কিছু ঠিক আছে কিনা, বা এই চুক্তি রিলেটেড আদালত কি মতামত দিতে চায়, এই মর্মে আদালত থেকে আপনি আদালতের একটা মতামত পাইতে পারেন। ওই জন্য এই 90তে বলা হচ্ছে ফ্রেন্ডলি স্যুট অথবা স্পেশাল কেস। পাবলিক নিউসেন্সের ক্ষেত্রে 91, 92, 93 একদম ভালো করে পড়তে হবে, স্বচ্ছ ধারণা থাকতে হবে। মূল কথাটা হচ্ছে যে যখন আমরা একটা পাবলিক নিউসেন্স নিয়ে মামলা দায়ের করতে যাব, অথবা পাবলিক চ্যারিটি, যে সমস্ত আমরা এই যে তামাদি আইনের 10 ধারায় যে সমস্ত আমরা ট্রাস্টের কথা জানি, হিন্দু, মুসলিম, বৌদ্ধ হইতে পারে, অথবা চ্যারিটেবল উদ্দেশ্যে যে ট্রাস্ট গুলা, আপনার যদি মনে হয় যে ওই ট্রাস্টের মধ্যে কোনো দুর্নীতি হচ্ছে, ট্রাস্টটিকে অপসারণ করতে হবে, একটা জমি বিক্রি করতে হবে ট্রাস্টের, আদালতের একটা ডাইরেকশন দরকার, তাহলে আপনি মামলাটা দায়ের করতে পারেন। এখানে কন্ডিশন হচ্ছে হয় অ্যাটর্নি জেনারেল মামলা দায়ের করবে তিনোটার ক্ষেত্রেই, অথবা যেটা হচ্ছে যে আমাদের যিনি জেলা কালেক্টর আছেন, মানে ডিসি সাহেব আছেন, উনি মামলা দায়ের করবেন। এই দুইজন। আর যদি এরা মামলা দায়ের না করেন, বলতেছে যে এই যে পাবলিক নিউসেন্সে বলতেছে যে তাহলে দুইজন ব্যক্তি অ্যাটলিস্ট লিখিত আকারে অ্যাটর্নি জেনারেল থেকে অনুমতি নিবে যে এই বিষয়ে আমি একটা মামলা দায়ের করতে চাই। সেটা অ্যাটর্নি জেনারেল অথবা জেলা কালেক্টর যদি তাদেরকে অনুমতি দেয় লিখিত আকারে, তবেই তারা কি করতে পারবে, ওই বিষয়ে মামলা দায়ের করতে পারবে। আর পাবলিক চ্যারিটির ক্ষেত্রে ওই একই রকম, যদি কোনো ট্রাস্ট রিলেটেড আপনার কোনো প্রকার আপনি মনে করেন এখানে দুর্নীতি হচ্ছে বা কিছু হচ্ছে, তাহলে হয় জেলা কালেক্টর অথবা অ্যাটর্নি জেনারেল মামলা করবে, অথবা ওই ট্রাস্টে যাদের স্বার্থ আছে, কোনো প্রকার ইন্টারেস্ট আছে, ওই রকম দুইজন ব্যক্তি ওই জেলা কালেক্টর অথবা অ্যাটর্নি জেনারেলের লিখিত অনুমতি নিয়ে মামলা দায়ের করতে পারবে। আর এই 91, 92, 93 আমরা আবারও বললাম, একদম তিনোটাই পড়বেন, সেকশন গুলো মনে রাখবেন। 94তে 5টা কারণ বলা আছে যে আসলে আমরা কেন সাপ্লিমেন্টাল প্রসিডিংটা দিচ্ছি। যদি কোনো বিবাদী উপস্থিত না হয়, তাকে গ্রেফতার করাবো, তার সম্পত্তি কুপ করাবো, নিষেধাজ্ঞা দিব, ইন্টারলো করে আদেশ দিব। এই যে 5টা কারণ আছে, 5টা আপনি অবশ্যই মনে রাখবেন। আর পাশাপাশি যদি কেউ কোনো প্রকার গ্রাউন্ড ছাড়া কি করে কাউকে গ্রেফতার করা, সম্পত্তি কুপ করা, ইনজাংশন নেয়, তাহলে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত তার জরিমানা হইতে পারে, যেটা অপরপক্ষ পাবে যার ক্ষতি হয়েছে। এরপরে আপিলের ক্ষেত্রে 96টা ভালো করে পড়বেন, যে প্রতিটা ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, এমনকি এক্সপার্টের ডিক্রির বিরুদ্ধে আপিল চলে, শুধু সোলে ডিক্রি বা কনসেন্ট ডিক্রির বিরুদ্ধে আপিল চলে না। 96। এরপরে চলে যাবেন 99, যে যদি কোনো প্রকার অনিয়ম ঘটে, কিসের কার এই অনিয়মের কারণে যদি মামলার মেরিটের কোনো পার্থক্য না হয়, মামলার এখতিয়ারে যদি কোনো পার্থক্য না ঘটে, তাহলে কি করা হবে না, তাহলে মামলা কোনো প্রকার ভাবে ওই ডিগ্রিটা রিভার্স হবে না, ভেরি হবে না, কোনো প্রকার সেখানে কিছু করা যাবে না। তাহলে কখন হবে, যখন দেখবো যে এই অনিয়মের কারণে কি হচ্ছে, মামলার মেরিটে ঘটতেছে, আদালতের এখতিয়ারে সমস্যা হচ্ছে, তখনই শুধু ভেরি করবে। তাহলে 96 আর 99 এই দুটো অবশ্যই পড়বেন। আর 104-এর মধ্যে আমাদের এখানে কিছু কারণ বলা আছে, যে কোন কোন আদেশের বিরুদ্ধে আমরা আপিল দায়ের করতে পারবো। সেখানে 35-এর এর মধ্যে যে আমরা 20,000 টাকা জরিমানার কথা বললাম, তার বিরুদ্ধে করা যাবে। 95-এর মধ্যে আমরা যে 10,000 টাকা জরিমানা পড়ে আসলাম, তার বিরুদ্ধে করা যাবে। এটা ছাড়া যেই যেই জায়গায় কোথাও অ্যারেস্ট থাকবে, টাকা পয়সার জরিমানা থাকবে, সবার বিরুদ্ধে আমরা কি করতে পারবো, আমরা আপিল দায়ের করতে পারবো। এটা ছাড়া ওয়ার্ডারে যে সমস্ত আমাদের আদেশের বিরুদ্ধে আপিল করা যায়, সেগুলো আমরা আপিল করতে পারবো। তাহলে 104টা আপনি একটু ভালো করে পড়বেন। আর 107-এর মধ্যে যেটা হচ্ছে যে 107-এর মধ্যে যখন পড়বেন, সম্ভবত এমসিকিউটা ছিল যে রিমান্ড, আমরা শুধু ফৌজদারি মামলায় জানি আসামিকে পুলিশ কি করে রিমান্ডে নেয়। তো দেওয়ানি মামলা রিমান্ড হচ্ছে কি করা, উপরের আদালত, আপিল আদালত মামলাটা যদি আবার নিম্ন আদালতে বিচারের জন্য, পুনরায় বিচারের জন্য পাঠায়, এটাকে বলে যে রিমান্ড। তো এই জন্য 107-এর মধ্যে আপিল আদালতের কি ক্ষমতা, এইটা একটু আপনি ভালো করে পড়বেন, যেটা গত ক্লাসে আমরা করিয়েছি। আর আপিল টু আপিলের ডিভিশনের ক্ষেত্রে অনেক প্রকার কনফিউশন আছে। মূল জিনিসটা মনে রাখবেন যে 110-এ বলতেছে যে সর্বনিম্ন সুট ভ্যালু 20,000 টাকা পর্যন্ত যদি না হয়, 20,000-এর কমে হইলে কোনো মামলা আপিল বিভাগে যাবে না। অ্যাটলিস্ট 20,000 বা তার বেশি হইতে হবে, এটা হচ্ছে পেকুনারি ভ্যালু।
এটা ছাড়া আরো যেটা বলতেছে যে 109-এর মধ্যে এখানে তিনটা কথা বলা আছে যে এই তিনটা কারণে একটা মামলা আপিল বিভাগে যাইতে পারে। একটা হচ্ছে যখন হাইকোর্ট তার অরিজিনাল জুরিসডিকশনে কোনো কি করবে, কোনো একটা দেওয়ানি মামলা আমলে নিয়ে সেখানে আদেশ দিল, ডিক্রি দিল, তার বিরুদ্ধে আমরা আপিল বিভাগে যাইতে পারবো। অথবা অন্য কোনো আদালত তার সর্বোচ্চ আপিলের এখতিয়ারে, যেমন ধরেন যে ল্যান্ড সার্ভে আপিলের ট্রাইব্যুনাল আছে, এখন আপনি চাচ্ছেন এর বিরুদ্ধে আপনি আপিল করবেন, তো সেই রকম ক্ষেত্রে আপনি যাইতে পারবেন। এইটা ছাড়া যদি আমরা দেখি, 3 নম্বরে একটা কথা বলে যে যখন একটা মামলা আপিল বিভাগে যাওয়ার যোগ্য এই মর্মে হাইকোর্ট বিভাগ লিখিত দেয়, যেমন আমরা বললাম চেম্বার জজ আদালতে, তখনই আমরা হাইকোর্টে যাইতে পারবো। তো এই জন্য 109টা ওই তিনটা কারণ একটু পড়ার চেষ্টা করবেন। আর 100 যদি আমরা দেখি 12-র মধ্যে কিছু সেভিং আছে, ওইটা অতটা গুরুত্বপূর্ণ না, কিছু আদালতের কথা বলে দেওয়া আছে যেটা আমাদের কাছের না। আর 113, 114 এবং 115 তিনোটাই সেকশন নাম্বার মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। সরাসরি জিজ্ঞেস করে যে রিভিউ আছে কত ধারায়, রিভিশন আছে কত ধারায়। তো রেফারেন্সটা আমরা গত ক্লাসে বলে দিয়েছি যে রেফারেন্স হচ্ছে কি একটা চলমান মামলা যেটার বিষয়ে আইনে স্পষ্ট কিছু বলা নাই, বিরোধ ঘটতেছে, আদালতের কোনো নজির নাই, তখন কি করা যায়, আদালত কি মনে করে সে বিষয়ে হাইকোর্টের সে মতামত চাইতে পারে, যেটাকে আমরা রেফারেন্স বলি। আর রিভিউর ক্ষেত্রে তিনটা কথা বলা আছে, ওই তিনটা একটু মনে রাখবেন। যে নর্মালি কি হয়, যেই মামলা আমরা আপিল করতে পারি সেটাও আমরা রিভিউ করতে পারি, তবে শর্ত হচ্ছে আপিল দায়ের করলে রিভিউ চলে না। অথবা কোনো মামলায় যদি আপিল না চলে, বাই ডিফল্ট সেখানে রিভিউ চলে। তো এই জন্য এই 114-র মধ্যে যে তিনটা কথা বলা আছে ওই তিনটা একটু মুখস্থ করার চেষ্টা করবেন। আর রিভিশনের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে রিভিশনটা বর্তমানে হাইকোর্টও দায়ের করা যায় এবং আমাদের জেলা জজও দায়ের করা যায়। এই যে আমরা ডিস্ট্রিক্ট জজের কাছে রিভিশন দায়ের করব, এটার মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে এটা মাঝে মধ্যে পরীক্ষায় আসে, যেমন ধরেন যে সুনির্দিষ্ট প্রতিকার আইনে 9 ধারায় আমরা কি জানি, আপিল করা যায় না, রিভিউ করা যায় না, তাহলে কি করি, আমরা রিভিশন করি। এখন আপনাকে যদি একটা প্রশ্ন করে যে আপনি 3 লাখ টাকার একটা দেওয়ানি স্যুট ছিল, মামলা ছিল, যার বিরুদ্ধে আপনি রিভিশন দায়ের করতে চান, এখন রিভিশনটা আপনি কোন আদালতে করবেন? এখন আপনি যদি সূক্ষ্ম জিনিসটা না জানেন, আপনি অবশ্যই বলবেন যে যেহেতু 3 লাখ টাকা, তাহলে আমি জেলা জজের কাছে রিভিশনটা দায়ের করব। তো আসলে 115-র মধ্যে এমন সূক্ষ্মভাবে ভাগ করে দেওয়া আছে যে এই যে হাইকোর্ট ডিভিশনের কাছে তো আমরা যে 5 জন বিচারকের আজকে নাম শুনলাম, যে কোনো প্রকার ডিক্রি হোক, অর্ডার হোক, নিম্ন আদালতের যে 5 জন আছেন, সহকারী, সিনিয়র, যুগ্ম, অতিরিক্ত এবং জেলা জজ, এদের যে কোনো ডিক্রি, যে কোনো আদেশের বিরুদ্ধে আমরা যাইতে পারবো হাইকোর্টে, এটা হচ্ছে ক্লিয়ার কথা। কিন্তু পরবর্তীতে যেটা আমাদের 2003 সালে রিভিশনের ক্ষমতাটা যেটা দেওয়া হয়েছে, সেইটার মধ্যে গিয়ে ওই ডিক্রি শব্দটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ আমরা যখন এই যে 3 জন বিচারকের বিচার চলবে, সেই সমস্ত শুধু ওয়ার্ডারের বিরুদ্ধে রিভিশন গুলা দায়ের করতে পারবো, কিন্তু যেই মামলার মধ্যে আমরা কি করতে পারি না, যে ডিক্রির মধ্যে আমাদের রিভিশন দায়ের করতে হবে, আপিল করার কোনো সুযোগ নাই, সেই ডিগ্রিগুলো সরাসরি হাইকোর্টে যাইতে হবে। তার মানে হচ্ছে সুনির্দিষ্ট প্রতিকার আইনে আপনি রিভিশন দায়েরটা হাইকোর্টে দায়ের করতে হবে। তাহলে জেলা জজের কাছে যেই মামলায় আমরা আপিল দায়ের করতে পারি না, রিভিশন দায়ের করব, ওই রিভিশন গুলা আমরা জেলা জজের কাছে দায়ের করতে পারবো না, আমাদেরকে সরাসরি হাইকোর্টে দায়ের করতে হবে। এই জিনিসটা একটু মনে রাখবেন। তাহলে যেই ডিগ্রির বিরুদ্ধে আপিল চলে না, রিভিশন চলে, ওই রিভিশনটা হাইকোর্টে হবে। আর আমরা জেলা জজের কাছে শুধুমাত্র যেখানে আপিল নাই, যে অর্ডার গুলা আছে, যে অর্ডার গুলার বিরুদ্ধে আপিল চলে না, সেখানে যখন আমরা রিভিশন দায়ের করব, সেটাই শুধু জেলা জজের কাছে করতে পারবো। এই সূক্ষ্ম পার্থক্যটা একটু মনে রাখবেন, তাহলে আপনার আর ভুল হবে না। আর 122-এর অধীনে আমরা রুলস গুলা তৈরি করি। 123-এ 6 সদস্যের কমিটি হয়। 128-এ বিভিন্ন প্রকার নিয়ম কানুন কোনগুলা তারা তৈরি করতে পারে, সেখানে আমরা গত ক্লাসে পড়িয়েছি, একটু দেখে নেবেন। এরপরে 135-এ 14 দিন আগে সংসদ চলার সময়, সংসদ শেষ হওয়ার 14 দিন পরে গ্রেপ্তার করা যাবে না। আর 144-এ অ্যাপ্লিকেশন ফর রেস্টিটিউশন, প্রত্যর্পণ, এটা একটা ডিম ডিক্রি, এটাও মনে রাখবেন। 148-এ আপনি সময় বৃদ্ধি করার দরখাস্ত দিবেন। 149-এ কোর্ট ফি গুলা চাইলে কিস্তিতে পরিশোধ করতে পারেন। আর 51, 52, 53 খুবই গুরুত্বপূর্ণ, তিনোটা পড়বেন। 51-তে সেভিং ইনহেরেন্ট পাওয়ার অফ কোর্ট, এটা হচ্ছে আদালতের অন্তর্নিহিত ক্ষমতা, আদালত দুইটা কারণে প্রয়োগ করতে পারে, একটা হচ্ছে ন্যায় বিচারের জন্য, যেখানে ন্যায় বিচার ব্যাহত হচ্ছে, আরেকটা হচ্ছে কেউ যদি আদালতের প্রসেসকে কি করতে চায়, বারবার ক্ষতি করতে চায়, সেটাকে প্রিভেন্ট করার জন্য আদালত তার অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করবে।
আর দেওয়ানি আদালতের সকল বিচারক কি করতে পারে, এই অন্তর্নিহিত ক্ষমতা প্রয়োগ করতে পারে। কিন্তু ওই ফৌজদারিতে সবাই কিন্তু পারে না, শুধু হাইকোর্টই কি পারে। যেমন আমরা ফৌজদারিতে কি জানি, কোয়াশমেন্ট জানি, তো ওই সেটা আমরা 561 এ মোতাবেক করি। অন্য কিন্তু সেগুলো আমাদের দায়রা জজরা কিন্তু পারেন না। আর 152 যেটা বলতেছে যে আমরা যদি কোনো জাজমেন্ট, ডিক্রি এবং ওয়ার্ডারের মধ্যে কি প্রকার কোনো প্রকার করণিক ভুল, গাণিতিক ভুল, অ্যাক্সিডেন্টাল স্লিপ অথবা ওমিশন যদি দেখি, এইগুলো আদালত নিজে থেকে অথবা কোনো পক্ষ আবেদন করলে সেটাকে ঠিক করে দিবে। আর 153টা হচ্ছে মামলা যখন আমরা দায়ের করি, দায়েরের পর থেকে একদম সব জায়গায় জেনারেল পাওয়ার, যে কোনো জায়গায় আমরা কি করতে পারবো, সংশোধনীটা করতে পারবো। তো আশা করি এই যে কয়টা আমরা সেকশন বললাম, এগুলা আপনি অবশ্যই অবশ্যই শেষ করবেন। এখানে কিন্তু আমার মনে হয় যে আপনার 3 থেকে 4 ঘন্টার বেশি কিন্তু পড়ার সময় নাই। ওই জন্য যারাই বলতেছেন যে গতকালকের ক্লাসটা বুঝি নাই বা ঝামেলা হইছে, তো আশা করি এখন তো বুঝতে পারছেন নাকি?